আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে? আমরা শুরু করব তাহলে। জি যাচ্ছে স্যার। স্যার। বোর্ড কি স্যার ভালো আজকে? আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আজকে বোর্ডটা ভালো দেখা যাচ্ছে নাকি আগের চেয়ে খারাপ? এখন ভালো দেখা এইচডিএস যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে। তাহলে আমরা পড়তেছিলাম হচ্ছে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সঞ্চালন প্রক্রিয়া। মানবদেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে সকল বিষয় আছে সেগুলো নিয়ে আমরা গত ক্লাসে অর্ধেক পড়া হয়েছে, আজকে বাকিটুকু পড়াশোনা হবে। তাহলে গত ক্লাসে আমরা প্রথমে পড়ছিলাম হচ্ছে রক্ত কাকে বলে বা ব্লাড কাকে বলে। হ্যাঁ, বলছিলাম যে ব্লাড হচ্ছে একটা বিশেষ ধরনের তরল যোজক কলা। তারপরে আমরা বলছিলাম যে রক্তের উপাদানের মধ্যে দুইটা অংশে ভাগ করা হয়েছে রক্তকে। একটা হচ্ছে তরল অংশ, ওইটার আরেকটা নাম হচ্ছে প্লাজমা, আর বাকি আরেকটা অংশ হচ্ছে কোষ। কোষের মধ্যে আমরা তিন ধরনের কোষ পড়েছিলাম মেইনলি। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা আরবিসি, এটার একটা নাম পড়ছিলাম এরিথ্রোসাইট। দুই নম্বরে পড়ছিলাম আমরা শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। তারপরে আমরা পড়ছিলাম অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট, এগুলোর কাজ করছিলাম। তারপরে আমরা বললাম যে প্লাজমার কিছু উপাদান থাকে, প্লাজমার মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস থাকে, মানে আমাদের বিভিন্ন ধরনের যে লবণগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো থাকে দ্রবীভূত অবস্থায়। আর প্রোটিন থাকে কিছু, প্লাজমা প্রোটিন, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, তারপরে হচ্ছে ফাইব্রিনোজেন। আর ব্লাড কোষের মধ্যে আমরা বলছিলাম আরবিসি। আরবিসি লাল হয় কেন? এখানে হিমোগ্লোবিন থাকে এই জন্য। হিমোগ্লোবিনের মধ্যে হিম থাকে, মানে হিম মানে হচ্ছে আয়রন বা লৌহ, আর গ্লোবিন নামে প্রোটিন থাকে, এই দুইটা মিলে হয় হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, মানে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে বা বন্ধন তৈরি করে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়। আবার কার্বন ডাই অক্সাইডও একই ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় এই হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হয়ে পরিবাহিত হয়। তারপরে ডাব্লিউবিসির আমরা কাজ করছিলাম যে ডাব্লিউবিসি কে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, আমরা ছবি দেখাইছিলাম। হ্যাঁ, গত ভিডিওটা যদি দেখেন তাহলে ওইখানে ছবিগুলো আছে যে কি কি আছে। নিউট্রোফিল আছে, মনোসাইট, ইসিনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা, এই কয়েক ধরনের আছে। আর হচ্ছে অনুচক্রিকা সম্পর্কে, শ্বেত রক্তকণিকা সম্পর্কে কাজ আমরা মোটামুটি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এটা আমাদের রোগ প্রতিরোধ করে। শরীরের মধ্যে কোনো জীবাণু ঢুকলে, রক্তের মধ্যে কোনো জীবাণু ঢুকে গেলে সেটাকে ধ্বংস করার কাজ হচ্ছে আমাদের ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। 3 নম্বরে হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকার কাজ আমরা বলছিলাম যে রক্ত জমাট বাঁধার জন্য অনুচক্রিকা দায়ী, মানে কোন জায়গায় শরীরে কোনো জায়গায় কেটে গেলে সেটা জমাট বাঁধার জন্য অনুচক্রিকা দায়ী। এই হচ্ছে রক্ত সম্পর্কে মোটামুটি এইটুকু পড়ছিলাম আমরা। রক্ত সম্পর্কে আজকে রক্ত থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে রক্তচাপ, আর হচ্ছে রক্তের গ্রুপিং বা রক্তের গ্রুপ কিভাবে করে সেটা সম্পর্কে পড়বো। বাকি আমরা পড়ছিলাম সার্কুলেটরি সিস্টেম, মানে রক্ত সংবহন প্রক্রিয়ার কিছু অংশ পড়ছিলাম। তার মধ্যে আমরা পড়ছি যে হার্টের গঠন সম্পর্কে পড়ছি, মানে আমাদের মেইন সার্কুলেটরি সিস্টেমের প্রধান যেটা অঙ্গ সেটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। সাথে আছে কিছু রক্তনালিকা, বা ব্লাড ভেসেল। রক্তনালিকা বা ব্লাড ভেসেলকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে আর্টারি বা ধমনী, আর একটা হচ্ছে ভেইন বা শিরা। এই আর্টারি গুলা কোথায় কোথায় যায়, কে কোথায় রক্ত পরিবহন করে, এগুলো আমরা পড়ছিলাম, ছবির মাধ্যমেও দেখছি। তাহলে আর্টারি হচ্ছে সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, সেটা হার্ট থেকে শরীরের বিভিন্ন অংশে পরিবহন করে নিয়ে যায়। আর ভেইন গুলা বা শিরাগুলো কি করে, শরীরের বিভিন্ন কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটাকে পরিবহন করে ফুসফুসে নিয়ে যায়। হার্টে প্রথমে নিয়ে আসে, হার্ট থেকে ফুসফুসে, ফুসফুসে পরিষ্কার হয়ে সেটা আবার হার্টের বাম পাশে আসে, বাম
অলিন্দ আসে বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে আবার আমরা একটা মহাধমনী পড়ছিলাম, সেটা হচ্ছে অ্যাওয়ার্টা বা মহাধমনী, এটা দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এটা আমরা আজকে একটা ভিডিও দেখবো, দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে যে সার্কুলেশনটা কিভাবে হচ্ছে রক্ত। তারপরে আমরা পড়ছিলাম হার্টের গঠন সম্পর্কে কিছু পড়ছি, যে একটা হার্টে 3টা স্তর থাকে, বাইরে একটা আবরণ থাকে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, তারপরে মাঝখানে থেকে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম হচ্ছে হৃদপেশি দিয়ে তৈরি বা কার্ডিয়াক মাসেল। আর সবচেয়ে ভিতরের যে স্তরটা সেটাকে এন্ডোকার্ডিয়াম বলে। এন্ডোকার্ডিয়াম থেকে আমাদের কপাটিকা গুলো তৈরি হয়, হার্টের যে কপাটিকা বা ভাল্ব আছে সেগুলো তৈরি হয়। তাহলে হার্টের আমরা পড়ছিলাম যে গঠনের মধ্যে একটা বেস থাকে, বেস একটা অ্যাপেক্স থাকে, নিচের দিকে যে চিকন অংশটা সেটা হচ্ছে অ্যাপেক্স। হার্ট দেখতে কিসের মতো? মোচার মতো আর কি। তো তার একটা অ্যাপেক্স থাকে চিকন অংশ, তার পিছনের দিকে একটা চওড়া অংশ থাকে সেটা হচ্ছে বেস। এই দুইটা ভাগে ভাগ করছি। তারপরে আমরা বলছি যে এখানে চেম্বার থাকে, চেম্বার বা প্রকোষ্ঠ থাকে কয়টা? 4টা। 2টা এট্রিয়াম থাকে বা অলিন্দ থাকে, 2টা নিলয় থাকে বা ভেন্ট্রিকল থাকে। তাহলে ডান দিকে থাকে হচ্ছে ডান অলিন্দ বা ডান এট্রিয়াম, বাম দিকে থাকে বাম অলিন্দ বাম এট্রিয়াম, আর নিচের দিকে থাকে হচ্ছে নিলয় 2টা, ডান এবং বাম। এখন ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা থাকে সেটা হচ্ছে আমরা বলছিলাম ট্রাইকাসপিড, আর বাম দিকে যেই কপাটিকাটা থাকে সেটা হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল ভালভ বলে এটাকে, হ্যাঁ মাইট্রাল কপাটিকা। এগুলা পড়া হয়েছিল মোটামুটি। আর আমরা পড়ছিলাম যে আর্টারি আর ভেইন বা ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য পড়ছিলাম। এই মোটামুটি গত ক্লাসের একটা ওভারভিউ। এখন আমরা আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাসের মধ্যে তাহলে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আজকে টপিকস রক্তচাপ আছে। হ্যাঁ, সিলেবাসের মধ্যে আছে যে রক্তচাপ জিনিসটা আসলে কি, এটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা রক্তনালিকা যদি চিন্তা করি বা টিউব। তাহলে টিউবের ভিতর দিয়ে যখন আমরা ধরেন কোনো রাবারের টিউব বা ইয়া দিয়ে যখন পানি যায়, তখন সেই পানিটা যাওয়ার সময় এই টিউবের গায়ের মধ্যে কি করে? চাপ প্রয়োগ করে। কিভাবে চাপ প্রয়োগ করে? ধরেন পানি এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে বা নিচ থেকে উপরে যাচ্ছে, কিন্তু আমরা চাপটা ফিল করি কোথায়? এই সাইডে ওয়ালের মধ্যে চাপটা ফিল করি। এই জায়গায় হাত দিলে আমি চাপটা অনুভব করব। তাহলে রক্ত যেদিকে প্রবাহিত হয় বা পানি যেদিকে প্রবাহিত হয় তার উলম্ব বরাবর, উলম্ব বরাবর কথাটার অর্থ হচ্ছে উলম্ব বরাবর কথা হচ্ছে যে লম্বভাবে যে কথাটা, মানে একটার উপরে আরেকটা যখন এভাবে সোজা দাঁড়ায় থাকে সেটাকে আমরা কি বলি? লম্ব বলি, জ্যামিতিতে পড়ছি। বা উলম্বভাবে এই কথাটা বলি। তাহলে এইখানে যদি আমরা উলম্বভাবে চিন্তা করি যে এই রেখাটা নিচ দিকে নামতেছে, এটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এর সাথে উলম্বভাবে একটা রেখা চিন্তা করলে এটা এই দিকে যাবে, ডিরেকশনটা হবে এইদিকে, মানে এইটার উপরে এটা লম্ব সোজা 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ। তাহলে রক্তচাপের সংজ্ঞাটা হচ্ছে রক্তনালিকার ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবাহের দিকের সাথে, প্রবাহ যেদিকে হচ্ছে তার দিকের সাথে
উলম্বভাবে হ্যাঁ রক্তনালিকার গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে রক্তচাপ। এটা সংজ্ঞা, এটা লিখে রাখেন খাতায়, যে রক্তনালিকার ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবাহের দিকের সাথে উলম্বভাবে রক্তনালিকার গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে রক্তচাপ। স্যার আবার বলেন, রক্তনালী রক্তনালিকার ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবাহের দিকের সাথে, মানে দেখেন প্রবাহটা কোথায় হচ্ছে, হয় উপরের দিকে হচ্ছে না হয় নিচের দিকে হচ্ছে, সেই দিকের সাথে উলম্বভাবে মানে কি এই দিকে উলম্বভাবে এই ওয়ালের মধ্যে যে চাপ প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে রক্তচাপ। যেটা আমি বললাম যে রক্ত এইদিকে প্রবাহিত হয় কিন্তু আমরা চাপটা এই ওয়ালের মধ্যে এইভাবে ফিল করি, যেমন হাতের মধ্যে শিরাগুলো এইভাবে উপর থেকে নিচে গেছে কিন্তু আমরা হাত দিয়ে কি হয়। স্যার আরেকবার বলতে হবে। রক্তনালিকার ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবাহের দিকের সাথে উলম্বভাবে রক্তনালিকার গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে রক্তচাপ। বোঝা গেছে? রক্তনালিকার ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবাহের দিকের সাথে যে উলম্বটা না উলম্বভাবে রক্তনালিকার গায়ে যে চাপ প্রয়োগ করে বোঝা গেছে তো না? জিনিসটা বোঝা গেছে, আমি ছবি এঁকে দেখাচ্ছি এই জন্য। ভাই কথাগুলো কেটে কেটে আসছে স্যার। আপনার দিকে নেট ডিস্টার্ব করতেছে। তাহলে এটা গেল রক্তচাপের সংজ্ঞা, ঠিক আছে? রক্তচাপ তাহলে কিসের উপর নির্ভর করবে? মানে একটা পাইপের ভিতর দিয়ে যখন পানি যায় এই চাপটা কিসের উপর নির্ভর করে? পাইপের সেট দিয়ে না, মনে করেন একটা পাইপের ভিতর দিয়ে পানি যাচ্ছে, ঠিক আছে? এখন পাইপের চাপ বা প্রেসার কিসের উপর নির্ভর করবে? একটা হচ্ছে দুই সাইডের ভিত্তি করে, একটা হচ্ছে ভলিউমের উপর, ভলিউম বা কি আয়তন বা পরিমাণ, মানে পাইপের ভিতরে যদি পানির পরিমাণ বাড়ে তাহলে পাইপের গায়ে চাপও বাড়বে। এক। দুই নাম্বার কথা হচ্ছে যদি চাপ পরিমাণ ঠিক থাকে বা ভলিউম ঠিক থাকে কিন্তু আয়তন আমার যদি চিকন হয়ে যায়, পাইপটা যদি চিকন হয়ে যায়, মানে এটা এরকম ছিল এখন ওয়ালটা যদি এরকম হয়ে যায়, চিকন হয়ে যায়, তাহলে ওইখানে চাপ বাড়বে। আবার ওয়াল যদি বেড়ে যায়, পরিমাণ বেশি থাকে, পরিমাণ সেম থাকে, তাহলে কি হবে? চাপ কমে যাবে। আবার যদি রক্তের পরিমাণ কমে যায় বা আয়তন কমে যায় তাহলে চাপ কমে যাবে। তাহলে রক্তের পরিমাণ যদি বাড়ে বা ভলিউম যদি বাড়ে, ভলিউম মানে কি আয়তন, তাহলে চাপ বাড়বে। এক। দুই নাম্বার হচ্ছে যদি রক্তনালিকার যদি চিকন হয়ে যায় তাহলে চাপ বাড়বে। ভলিউম ঠিক আছে কিন্তু রক্তনালিকা চিকন হয়ে গেছে তাহলেও চাপ বেড়ে যাবে। চাপ কমবে কখন? যখন রক্তনালিকা প্রসারিত হবে তখন চাপ কমে যাবে। ভলিউম ঠিক আছে কিন্তু রক্তনালিকা প্রসারিত হয়ে গেছে। আবার যদি ভলিউম কমে যায় বা আয়তন কমে যায় কোনো কারণে তাহলে প্রেসারটা কমে যাবে বা চাপ কমে যাবে। স্যার এক নাম্বারটা কি বলছিলেন যে? এক নাম্বার হচ্ছে ছবিতে দেখেন, ছবিটাতে বলতেছে কি যে এটা হচ্ছে নালিকা, ঠিক আছে? ধরেন এখানে এই নালীর ভিতর দিয়ে 1 লিটার রক্ত প্রবাহিত হচ্ছে। এখন
নালীর যে আয়তন ব্যাস বা যেটা ব্যাসটা যদি ঠিক থাকে কিন্তু এটা যদি 2 লিটার হয়ে যায় তাহলে কি হবে? চাপ অটোমেটিক বেড়ে যাবে না? মানে যেই দিক দিয়ে 1 লিটার যাওয়ার কথা সেই দিক দিয়ে যাচ্ছে 2 লিটার এখন, তাহলে এই ওয়ালের চাপ বেড়ে যাবে। 1 2 নাম্বার কথা হচ্ছে ভলিউম 1 লিটারই আছে কিন্তু এটা যদি একটু চিকন হয়ে যায়, মানে এটা ধরেন 2 মিলিমিটার ছিল এর ব্যাসটা, এখন হয়ে গেল 1 মিলিমিটার, তাহলেও কি হবে? চাপ বেড়ে যাবে। 2 নাম্বার কথা হচ্ছে কমবে কখন? কমবে যদি যেখানে আমার 1 লিটার প্রবাহিত হওয়ার কথা ওইখানে যদি রক্ত কমে যায়, কমে গিয়ে হাফ লিটার হয়, তাহলে আমি ওয়ালে চাপ কম পাবো। অথবা 1 লিটারই যাচ্ছে, এটার মধ্য দিয়ে 1 লিটারই যাচ্ছে কিন্তু এটা বেড়ে গেল, মানে এর আয়তন ব্যাসটা বেড়ে গেল, এরকম হয়ে গেল, মোটা হয়ে গেল, এটাকে বলে ডাইলিটেশন। ডাইলিটেশন মানে কি? প্রসারিত হওয়া। হ্যাঁ, প্রসারিত হলে সেই ক্ষেত্রেও চাপ কমে যাবে। 1 লিটারই যাচ্ছে কিন্তু এটা প্রসারিত হয়ে গেল, তাহলে চাপ কমে যাবে, মানে এখানে যদি আমি হাত দিই চাপ কম ফিল হবে। এই হচ্ছে রক্তচাপের কখন বাড়বে কমবে তার ইয়া। তাহলে রক্তচাপকে আমরা মাপি হচ্ছে কি দিয়ে? মিলিমিটার অফ, এটা হচ্ছে মিলিমিটার, এম মিলিমিটার অফ এইচ জি। এইচ জি তে কি? এটা হচ্ছে মার্কারির সংকেত, ঠিক আছে? মানে আমাদের যে ব্লাড প্রেসার মাপার মেশিনটা আছে অথবা থার্মোমিটারের মধ্যে মার্কারি দেওয়া থাকে। মার্কারি এই পদার্থগুলো হচ্ছে কি টেম্পারেচার সেনসিটিভ বা প্রেসার সেনসিটিভ বেশি, মানে অল্প একটু টেম্পারেচার বা তাপমাত্রার পরিবর্তনের ফলেই এদের উচ্চতার অনেক বেশি পরিবর্তন হয়। স্যার এম এম আর একটা কি লিখছেন? এস এইচ জি। এইচ জি হচ্ছে মার্কারি সংকেত, এটা ওই কেমিস্ট্রি বা রসায়নে আছে। মার্কারি এটাকে আমরা লিখি হচ্ছে মিলিমিটার অফ মার্কারি। মিলিমিটার অফ মার্কারি দিয়ে প্রকাশ করা হয়। অফটা ইংরেজিতে লিখছি যাই, মানে এখানে ভিতরে যেমন ওই থার্মোমিটারে দেখবেন, থার্মোমিটারে কি হয়, জ্বর আসলে ওইখানে দাগটা উপরে উঠে, ওইখানে আসলে ভিতরে দেওয়া থাকে হচ্ছে মার্কারি দেওয়া থাকে বা পারদ দেওয়া থাকে। এই পারদটা তাপ সেনসিটিভ বেশি, মানে অল্প একটু তাপমাত্রা পরিবর্তন হলেই ওর উচ্চতাটা বেড়ে যায়। তাহলে উচ্চতা মাপি আমরা কি দিয়ে? মিটার, মিলিমিটার, সেন্টিমিটার এগুলো দিয়ে। তো এখানে যেহেতু ছোট একটু অল্প একটু, তো সেটাকে আমরা কি মিলিমিটার দিয়ে মাপবো। তাহলে ব্লাড প্রেসার মাপার মেশিনের মধ্যেও এই জিনিসটা দেওয়া থাকে, যখন প্রেসারের কম বেশি হয়, হ্যাঁ, তখন এই ইয়াটা ওঠানামা করে, মিলিমিটার অফ মার্কারিতে সেজন্য মাপা হয়। কত মিলিমিটার উঠলো সেটার উপর ডিপেন্ড। তাহলে নরমাল আমাদের ব্লাড প্রেসার সাধারণত কত? আমরা ব্লাড প্রেসার হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেসার, সিস্টোলিক, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিক, ডায়াস্টোলিক। সিস্টোল মানে যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, হৃৎপিণ্ড সংকুচিত হলে কি হবে? রক্তগুলা সব হৃৎপিণ্ড থেকে বের হয়ে রক্তনালিকার মধ্যে চলে যাবে।
তাহলে আমরা চাপ মাপি কোথায়? রক্তচাপটা মাপি কিন্তু রক্তনালিকার মধ্যেই, হ্যাঁ, আর্টারি বা ভেইনের মধ্যে। তাহলে যখন সিস্টল হবে, যখন সব রক্ত রক্তনালিকার মধ্যে চলে গেছে, তার মানে ওই সময় কি থাকবে? চাপ সবচেয়ে বেশি থাকবে। ডায়াস্টল মানে হলো যখন হৃৎপিণ্ড প্রসারিত হয়, মানে পুরো শরীর থেকে রক্তগুলা শিরার মাধ্যমে বা ভেইনের মাধ্যমে কি আসে? হাড়ে এসে জমা হয়, আবার ফুসফুস থেকে এসেও জমা হয়। এই তখন কি হচ্ছে আমাদের পেরিফেরিতে, দ্বিতীয় নম্বরটা কি বলছেন যে হ্যাঁ, ডায়াস্টলিক। নম্বরটা প্রথমটা সিস্টোলিক, দ্বিতীয় নম্বর ডায়াস্টলিক। তাহলে সিস্টল বলতে আমি বললাম যেটা যখন আমাদের হৃৎপিণ্ডটা সংকুচিত হয়। তাহলে যখন হৃৎপিণ্ড সংকুচিত হয় তখন কি হয়? ওইখান থেকে রক্ত বের হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর আমরা রক্তচাপ মাপি কোথায়? হাতের মধ্যে মাপি। তাহলে যখন রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে হাতের এইদিকে আসে তখন কি হবে? রক্তের পরিমাণটা এইদিকে বেশি থাকবে রক্তনালিকার মধ্যে, তাহলে ওই সময় চাপটা বেশি থাকবে। সেজন্য সিস্টোলিক ব্লাড প্রেসারটা সবসময় কি বেশি থাকে। আর ডায়াস্টল কখন বলি? ডায়াস্টল মানে কি? প্রসারিত হওয়া। প্রসারিত হওয়া মানে কি? যখন পুরো শরীর থেকে শিরার মাধ্যমে রক্তগুলা হৃৎপিণ্ডে আসে, আবার ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে, এটাকে বলে ডায়াস্টল। তাহলে যখন পেরিফেরি থেকে মানে আমাদের শিরা এবং ধমনী থেকে রক্ত যখন হৃৎপিণ্ডে আসবে তখন শিরা ধমনীতে রক্তের পরিমাণ কি থাকবে? কম থাকবে। আমি বলছি যখন রক্তের পরিমাণটা রক্তনালিকাতে কমে যায় তখন কিন্তু চাপ কমে যায়। তাহলে ডায়াস্টলিক ব্লাড প্রেসারটা সবসময় কি থাকে? কম থাকে, কারণ ওই সময় রক্তগুলা হৃৎপিণ্ডে থাকে। আর আমরা ওই সময় চাপটা মাপতেছি কোথায়? হাতের মধ্যে, মানে আর্টারি বা ভেইনের মধ্যে। তাহলে এদিকে অটোমেটিক চাপ কম থাকবে। সেজন্য ব্লাড প্রেসার থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টলিক, দুইটা অংশ। ব্লাড প্রেসার যখন লেখে তখন দেখবেন যে উপরে একটা লেখে, নিচে একটা লেখে। হ্যাঁ, ধরেন 120/90 বা 130/90, 110/90, 100/70 এরকম লেখে। যেমন ধরেন 110/70, এককটা কি বলছিলাম? মিলিমিটার অফ মার্কারি। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেসার যেটা, সেটা আমরা সবসময় উপরে লিখি, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেসারটা সবসময় নিচে লিখি। তাহলে বললাম যে সিস্টোলিকটা নরমালি সবসময় বেশি থাকে আর ডায়াস্টোলিকটা সবসময় কম থাকে সিস্টোলের চেয়ে, মানে সিস্টোলিক ব্লাড প্রেসারের চেয়ে। এটার কারণ আমি বললাম যে সিস্টোলের সময় হার্টটা সংকুচিত হয়, সেই জন্য রক্ত ধমনী বা শিরার মধ্যে বেশি থাকে, বেশি থাকলে চাপ বেশি হবে। 2 নাম্বার হচ্ছে ডায়াস্টোলের সময় শিরার মাধ্যমে, হ্যাঁ, রক্ত ফুসফুস থেকে এবং শরীরের বিভিন্ন অংশ থেকে হার্টের মধ্যে আসে। তাহলে হার্টের মধ্যে যখন রক্ত থাকে তখন এইদিকে কম থাকে, তাহলে এইদিকে কম থাকা মানে এইদিকে প্রেসার কম থাকে। ওই ডায়াস্টোলের সময় আমরা যে প্রেসারটা নেই সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, আর সিস্টোলের সময় যে ব্লাড প্রেসারটা পাই সেটা হচ্ছে সিস্টোলিক। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেসারটা উপরে লিখি, ডায়াস্টোলিকটা নিচে লিখি। এই দুইটা মিলেই হচ্ছে আমাদের ব্লাড প্রেসার। নরমালি আমার এটা, একটা প্রশ্ন, হ্যাঁ আপনার সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোলিক রক্তচাপ, জি, সংকুচন এটা কি হৃৎপিণ্ডটা সংকুচন হয় নাকি ধমনী এবং শিরাগুলো সংকুচন হয়? না, এটা হচ্ছে আপনার হৃৎপিণ্ডটা সংকোচন হয়, তখন হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হয়ে ধমনী এবং শিরাতে চলে যায়। ঠিক আছে, তাহলে আপনার ধমনী এবং শিরাতে এখন কিন্তু রক্ত বেশি আছে। আমি একটু আগে পড়াইলাম যে দুইটা জিনিসের উপর রক্তচাপটা নির্ভর করতেছে। যদি রক্তের পরিমাণটা বেড়ে যায় একটা কথা, 2 নাম্বার কথা হচ্ছে কোনো কারণে যদি রক্তনালিকাগুলা মানে ধমনী এবং শিরা যদি সংকুচিত হয়ে যায়, এই দুই কারণে হতে পারে। রক্তের ভাড়া এবং কমার উপরে সংকুচিত হয় না? কে সংকুচিত হয়? ভিডিও আটকে গেছে কেন? আমার মোবাইলে দেখেন কি হয়েছে, কোনো কল টল আসছে, কেটে দেন, ডিসমিস করেন। স্যার আপনি তো বেজে আছেন, মানে একদিকে দাঁড়ায় আছেন। হ্যাঁ এখন ঠিক আছে, ও মোবাইলে কল আসছিল।
স্যার একটা কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ মানে মানে আমাদের প্রেসার, ব্লাড প্রেসার কখন স্বাভাবিক হয়, মানে কত কত হলে স্বাভাবিক হয়? আমরা ওইটা আমি দোকানে বলবো, যখন ওইটা প্রেসার মাপে বলবো তো আর কি, ওইটা বলবো, স্যার, নেক্সটে যাচ্ছি। স্যার এখানে বইয়ে রক্তচাপ 4 ধরনের দেওয়া আছে। কি কি দেওয়া আছে? সিস্টোলিক রক্তচাপ, ডায়াস্টোলিক রক্তচাপ, স্পন্দন চাপ, মিন প্রেসার। ও আচ্ছা, ওগুলো পরে আসতেছি আর কি। স্যার ওই আপনি দুইটা এই পর্যন্ত মানে দুইটা বুঝেছেন তো, তাই বাকি দুইটা তো অফ হয়ে গেছে, তাই সেই জন্য বলতে 4 প্রকার একসাথে বলে ফেললে হয়ে যেত। না, আমার মেইন হচ্ছে এই দুইটা, ঠিক আছে। আর স্পন্দন চাপ বা আর একটা কি বলছেন? পালস প্রেসার, পালস প্রেসার। মিন প্রেসার, মিন প্রেসার। মেইনস পালস প্রেসার, এটা হচ্ছে আপনার এই দুইটা বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে পালস প্রেসার। মানে সিস্টোল থেকে ডায়াস্টোল বিয়োগ করলে যে একটা হিসাব আসে, মানে এই দুইটা থেকে স্যার ওইগুলো আসে এখানে তো, এই জন্য আমি বলি নাই এখানে আর কি। সিস্টোলিক রক্তচাপের মধ্যে স্বাভাবিক মাত্রা বোঝাচ্ছে 100 থেকে 140 মিলিমিটার মার্কারি। হ্যাঁ স্যার তা আর এখানে আর ডায়াস্টোলিক রক্তচাপে স্বাভাবিক মাত্রা বোঝাচ্ছে 60 থেকে 90 মিলিমিটার মার্কারি। হ্যাঁ ঠিক আছে। স্যার আপনি আর 110 আর 100, আপনি 110 ভাই না মানে না, এটা 70 আমি মানে একটা 70 উদাহরণ লিখছি মিলিমিটার। জাস্ট। তাই তো না স্যার, মানে কথাটা ভালো করে বুঝতে না পারে আবার কোশ্চেন করলাম আর কি স্যার। এটা আমি একটা উদাহরণ দিছি জাস্ট, এখনো মানে নরমাল লেভেল কি এটা এখনো বলা হয়নি, আমি যাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে তাহলে এই গেল সিস্টোলিক আর ডায়াস্টোলিক। হ্যাঁ, সিস্টোলিক ব্লাড প্রেসার, ডায়াস্টোলিক, আর একটা হচ্ছে ওই আছে বইয়ে স্পন্দন প্রেসার বা পালস প্রেসার বলে, ঠিক আছে। পালস প্রেসার এটা হচ্ছে আমাদের সিস্টোলিক থেকে ডায়াস্টোলিক যদি বিয়োগ করি, মানে সিস্টোলিক বিপি মানে কি ব্লাড প্রেসার মাইনাস ডায়াস্টোলিক। বিয়োগ করলে যেটা আসবে, ধরেন 110 আর নিচে 70, তাহলে মাইনাস করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের পালস প্রেসার। যেমন আমি লিখছিলাম কি 110/70, তাহলে উপরে একটা সিস্টোলিক নিচেটা ডায়াস্টোলিক। সিস্টোলিক হচ্ছে 110, তাহলে মাইনাস 70 কত আসে? 40। এই 40 হচ্ছে পালস প্রেসার। এটা একটা আর কি, এগুলা থেকে হিসাব করে ওই পালস প্রেসার বের করছে। স্যার এখানে তো পালস প্রেসার 35 থেকে 45 মিলিমিটার মার্কারি বুঝাইছে। হ্যাঁ, এটা নরমাল আর কি, নরমাল লেভেল। আচ্ছা স্যার, আর এটা বের করার নিয়ম। বের করার নিয়ম মানে ডায়াস্টোলিক আর সিস্টোলিক থেকে বিয়োগ করলে যা আসে সেটা হচ্ছে পালস প্রেসার না? হ্যাঁ সেটাই পালস। আর একটা কি বলছিলেন? আর একটা হচ্ছে মিন প্রেসার। মিন প্রেসার। হ্যাঁ, মিন প্রেসারটা হচ্ছে, মিন প্রেসার মানে হচ্ছে কি, মিন মানে কি গড়, গড়। এটা সূত্র হচ্ছে স্যার এখানে বলছে যে রক্তচাপ হৃৎপিণ্ডের পুরো চক্র ব্যাপী থাকে তাকে মিন প্রেসার বলে। ওই আর কি, মিন মানে গড় আর কি, গড় হিসাবে ওইটা ওইভাবে আসলে এটা সংজ্ঞা, কিন্তু বের করার একটা নিয়ম আছে। বের করা হচ্ছে আপনার সিস্টোলিক ব্লাড প্রেসার সিস্টোলিক বিপি, হ্যাঁ, মাইনাস, মাইনাস তো না, প্লাস, প্লাস হচ্ছে আমরা ডায়াস্টোলিক।
এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ, মিন আর্টেরিয়াল প্রেসার আর মিন প্রেসার, ঠিক আছে, তারপর 3 দিয়ে ভাগ করলে হবে। এখানে একটু গজামিল হয়ে গেছে। এই দুইটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই, কারণ এগুলো খুব একটা লাগে না। তাহলে এটা হচ্ছে মিন প্রেসার, সিস্টোলিক ব্লাড প্রেসার প্লাস ডায়াস্টোলিক ব্লাড প্রেসারকে 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, ভাগ করার পরে দুইটা যোগ করব, যোগ করলে 3 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে মিন প্রেসার বা মিন আর্টেরিয়াল প্রেসার। স্যার আপনি বলছেন যে মানে ফার্স্ট সিস্টোলিক আর ডায়াস্টোলিক দুটো গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি স্যার এটা সম্পর্কে মানে আমাদের মানে এটার কত ধারা বুঝাই আপনি, মানে এটার আমাদেরকে কোনো সংখ্যা টংখ্যা বলেন নাই। এগুলো সংজ্ঞা নাই তো, আমি বুঝাইছি না যেটা, যে সিস্টোলিক মানে সংকোচন, ডায়াস্টোলিক মানে প্রসারণ। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেসারটা কখন হবে? বেশি হবে যখন সংকোচনের সময় যে প্রেসারটা, সেটাই তো সিস্টোলিক ব্লাড প্রেসার। আর হার্টের ডায়াস্টোল মানে সংজ্ঞা আর কি, হ্যাঁ, প্রসারণের সময় যেই ব্লাড প্রেসারটা পাবো সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, ঠিক আছে। এগুলো সংজ্ঞা, এগুলো ওখান থেকে বানাই সংজ্ঞা করতে হবে। স্যার আমরা সচরাচর আমরা বলি যে, জি, ডাক্তারের কাছে গিয়ে বলি যে স্যার আমার লো প্রেসার এবং হাই প্রেসার একটা কথা আছে না? হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে না, একটা শব্দ হচ্ছে তো। স্যার যেখানে শব্দ হচ্ছে সেখানে একটু মিট করে দিতে বলেন, আনমিউট করে দিতে বলেন, সরি। আমরা বলি যে, জি, হ্যাঁ, আমার লো প্রেসার আছে, আমার হাই প্রেসার আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন স্যার সিস্টোলিক কি হাই প্রেসার না লো প্রেসার, এই বিষয়গুলো কি এটা? না না, আমি এটা যাবো আর কি, এখন পরে যাচ্ছি আর কি, একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে স্যার স্যার, স্যার সবাই প্রশ্ন করতেছে, তার কারণ হচ্ছে যে আমরা যখন প্রেসার বুঝি জাস্ট আমরা প্রেসার ওইটাই বুঝি যে আমরা প্রেসার মানে লো প্রেসার হাই প্রেসার লো প্রেসার না, হাই প্রেসার লো প্রেসার জিনিসটা হচ্ছে অ্যাবনরমালিটি, আর ব্লাড প্রেসার হচ্ছে নরমাল জিনিস। মানে নরমাল ব্লাড প্রেসার থাকবেই সবারই, কিন্তু হাই হওয়া লো হওয়া এটা হচ্ছে কি অ্যাবনরমালিটি, মানে কি সেটা রোগ। কিন্তু নরমাল হচ্ছে ব্লাড প্রেসার থাকবেই, মানে ব্লাড প্রেসার কথাটা নরমাল একটা কথা, ঠিক আছে, সবারই ব্লাড প্রেসার থাকবে। তাহলে নরমাল একটা রেঞ্জ আছে, যে ব্লাড প্রেসার নরমাল রেঞ্জ এত, এর মধ্যে থাকলে সেটা নরমাল, আবার এর বেশি হলে সেটা হাই প্রেসার, হাই, এর কম হলে লো। তাহলে আমরা বলতেছিলাম যে সিস্টোলিকের একটা রেঞ্জ আছে, সিস্টোলিক কত থেকে কত, 100 থেকে 140, বা কোন বইয়ে আছে 130। হ্যাঁ, এটা ব্যক্তি হিসেবে ভেরি করে, মানে মানুষের শরীরের ওজন, গঠন, বয়স, এই তারপরে সেক্স, মানে পুরুষ নাকি মহিলা, সবকিছুর উপরে ব্লাড প্রেসারটা ডিপেন্ড করে। তারপর আমরা একটা স্ট্যান্ডার্ড যেটা মোটামুটি, যে সিস্টোলিক ব্লাড প্রেসারটা যদি অ্যাডাল্টের ক্ষেত্রে, সিস্টোলিক বিপি যদি আপনার 100 থেকে 140 এর মধ্যে থাকে, হ্যাঁ, 100 থেকে 140 এর ভিতরে যদি থাকে সিস্টোলিক, তাহলে সেটা হচ্ছে নরমাল। মানে ধরেন একজনের সিস্টোলিক ব্লাড প্রেসার পাওয়া গেল 100, তাহলে নরমাল। 110 পাওয়া গেল নরমাল, 120 পাওয়া গেল নরমাল, 130 পাওয়া গেল, তাহলে সে নরমাল, তার কোনো চিন্তার কারণ নেই। কিন্তু পাওয়া গেল ধরেন 90 বা 80, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে তার সিস্টোলিক ব্লাড প্রেসারটা কমে গেছে, তখন সেটা হচ্ছে লো প্রেসার। আর ডায়াস্টোলিকের ক্ষেত্রে আমরা বললাম যে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, বিপি আমি সংক্ষেপে লিখেছি, হ্যাঁ, এটা আমাদের 60 থেকে সাধারণত 90। ডায়াস্টোলিক,
হ্যাঁ ডায়াস্টোলিক এটা হচ্ছে নরমাল রেঞ্জ, মানে কারো যদি 60 থেকে 70 থাকে, হ্যাঁ 80 থাকে, 90 থাকে, তাহলে আমরা ধরবো যে তার নরমাল। এই এত বড় বড় রেঞ্জ দেওয়া হয়েছে কেন বললাম যে কতগুলো জিনিসের উপর নির্ভর করে, যে সেক্স, তারপরে হচ্ছে মানুষের ওজন, তারপরে বয়স, হ্যাঁ কতগুলো জিনিসের উপর নির্ভর করে, সেজন্য রেঞ্জটা বেশি। এত রেঞ্জের মধ্যে নরমাল, এত রেঞ্জের মধ্যে এটা নরমাল। স্যার এইগুলো থাকলে কি শরীরের কোনো এফেক্ট হয়? হ্যাঁ এফেক্ট মানে না, এটা আপনার নরমাল ফিজিক্স মনে মানে করেন ক্ষতি normal। বোঝাচ্ছে স্যার। না না স্যার আমি বলতে চাচ্ছি, স্যার আমি বুঝতে চাচ্ছি। জি হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। ও আমি বলতে চাচ্ছি মানুষের শরীরের মধ্যে যদি সিস্টোলিক রক্তচাপ এত থাকে, এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক, প্রত্যেকটা হ্যাঁ। মানুষের মধ্যে। সেক্স অনুযায়ী মনে করেন মেয়েদের মধ্যে থাকতে হবে, ছেলেদের মধ্যে থাকতে হবে। জি জি যদি এতটুকু না থাকে তাহলে কি সে দুর্বলতা অনুভব করবে, সেটা বলতে চাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ তাহলে আপনার যদি কমে যায়, মানে লো ব্লাড প্রেশারের কিছু লক্ষণ থাকবে শরীরের মধ্যে। আবার যদি হাই ব্লাড প্রেশার হয়, মানে 150, একজনের 150/100, মানে দুইটাই বেশি, ঠিক আছে, জি তাহলে সেই ক্ষেত্রেও তার হাইপার টেনশন বা আমাদের উচ্চ রক্তচাপের যে সকল লক্ষণ সেগুলা তার শরীরে প্রকাশ পাবে। বোঝা গেছে? বুঝছি স্যার, থ্যাংক ইউ। বাকি এটা হচ্ছে নরমাল, ঠিক আছে। তাহলে আমরা মাপার সময় দেখব যে সিস্টোলিকটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা, ডায়াস্টোলিকটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা। এখন হঠাৎ করে একজনের মানে হঠাৎ করে বেড়ে গেল 150 আমি 100 পাইলাম বা 160, এটাই আমি বলে দিতে পারবো না যে তার হাইপারটেনশন। হ্যাঁ হঠাৎ করে একবার হলেই এরকম হয় না, অনেক সময় টেনশনের কারণে বা সে দৌড়দৌড়ি করে আসছে হঠাৎ করে ব্লাড প্রেশার মাপার জন্য। সেজন্য ব্লাড প্রেশার মাপার জন্য হ্যাঁ কিছু পদ্ধতি আছে, যে সে আসার পরে মানে রেস্টে থাকতে হবে। কেউ যদি হেঁটে আসে বা দৌড়ে আসে, তাকে আধা ঘন্টা আমরা রেস্ট দিব বা 15 মিনিট 20 মিনিট, সে রেস্ট নিক, তারপরে আমরা মাপবো। হ্যাঁ স্বাভাবিক অবস্থায় মাপতে হবে, বসেও মাপা যায়, হ্যাঁ শুয়েও মাপা যায়, হ্যালো দুই স্যার। পদ্ধতিতে রক্তচাপ মাপা যায়। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমরা অনেক সময় স্যার সিস্টোলিকটা কিন্তু বেশি পাই, আবার ডায়াস্টোলিকটা কম পাই। যেমন সিস্টোলিক যদি 150, ডায়াস্টোলিক যদি 40 বা 50, তখন কি করবো স্যার? তখন কি করা যায়? তখন এই যে বললাম যে হঠাৎ করে আমরা ইয়া করা যাবে না, মানে তাকে যে উচ্চ রক্তচাপ আছে এটা ঘোষণা দেওয়া যাবে না, বলা যাবে না, তাকে আমরা আরো কয়েকবার মাপবো যে আসলে জিনিসটা হয় কিনা। তবে আমরা উচ্চ রক্তচাপ যখন পড়বো, হ্যাঁ ওই টপিকসটা যখন পড়বো, তখন উচ্চ রক্তচাপের কিছু শ্রেণী বিভাগ আছে যেগুলোতে শুধু কোন রক্তচাপ আছে যেখানে শুধু সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি থাকে, মানে সিস্টোলিক হাইপারটেনশন হয় অনেক সময়। হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, এগুলো অন্য বিষয়, এটা অন্য লেকচার হবে, বা যখন আপনার মেডিসিন একটা সাবজেক্ট আছে এখানে পড়ানো হবে। এখন আপাতত আমরা স্বাভাবিক জিনিসগুলো বা নরমাল ফিজিওলজি, মানে হচ্ছে নরমাল কর্মকাণ্ড শরীরের মধ্যে যেগুলো, সেগুলো সম্পর্কে পড়া হবে। স্যার কোশ্চেন, হ্যাঁ এখানে ডায়াস্টোলিক রক্তচাপের মধ্যে এরা মানে কেমনে বুঝবে সেটাতে, মানে ক খ দুইটা দেব মানে আছে বইয়ে, এখানে মানে লিখছে যে এর দ্বারা পেরিফেরাল রেজিস্ট্যান্স বোঝা যায়। এটা মানে কি পেরিফেরাল রেজিস্ট্যান্স? হ্যাঁ পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে বাধা আর কি। পেরিফেরাল মানে হচ্ছে আমাদের ধমনী এবং শিরার মধ্যে যে বাধার উপরে কিন্তু চাপটা নির্ভর করবে, মানে আমাদের যে রক্তটা আসতেছে হাড়ের মধ্যে, কথা বুঝতে পারছেন? পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে রক্তনালিকার মধ্যে কোনো বাধা আছে কিনা, মানে বাধা কতটুকু আছে সেইটা ডায়াস্টল দেখে আমরা বুঝবো। মানে ধরেন একজনের 90 থাকার কথা, তার মানে তার আছে এখন 100, বুঝতে হবে যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা তার এত বেশি কেন, কারণ রক্তটা পেরিফেরি থেকে বা ধমনী বা শিরা থেকে হৃৎপিণ্ডের মধ্যে আসতে পারতেছে না, সেই জন্য ওইদিকে এখনো কি রক্ত বেশি আছে, এই জন্য বলতেছে এটা পেরিফেরাল রেজিস্ট্যান্স নির্দেশ করে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা। আচ্ছা ব্লাড প্রেশার সম্পর্কে মোটামুটি এখন শেষ, এখন আমরা একটু আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে রক্তের গ্রুপ।
ব্লাড গ্রুপিং। এই বড়টা স্ক্রিন আসছে না কেন? বড় স্ক্রিন ক্লিক করতে হবে না? ডাবল ক্লিক করেন হয়ে যাবে। আচ্ছা বলবো। তাহলে আমাদের রক্তের গ্রুপিং জানার আগে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই দুটো কথা সম্পর্কে একটু জানতে হবে। তাহলে শরীরের মধ্যে যদি সাধারণত অ্যান্টিজেন বলতে হচ্ছে শরীরের মধ্যে যদি কোনো জীবাণু ঢোকে, হ্যাঁ, সেটাকে আমরা অ্যান্টিজেন বলি। মানে সেখান থেকে কোনো কেমিক্যাল পদার্থ রিলিজ হলে বা তার ধরেন একটা ভাইরাস ঢুকছে, ঠিক আছে, করোনা ভাইরাস, তাহলে করোনা ভাইরাসটার যে সারফেস আছে মানে তার চারদিকে যে মেমব্রেন আছে বা কাভারিং আছে সেইটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে শরীরের ভিতরে। শরীরের ভিতরে যখন অ্যান্টিজেন হিসেবে সে ঢোকে, মানে একটা জিনিস বাইরে থেকে ঢুকবে, সেটাকে আমরা অ্যান্টিজেন বলি। আবার শরীরের ভিতরে কোনো অ্যান্টিজেন থেকে যায়, যেমন আমাদের লোহিত রক্তকণিকার যে ওয়ালটা আছে, সারফেসটা আছে, সেইটা কিছু অ্যান্টিজেনিক প্রপার্টি আছে, মানে অ্যান্টিজেনিক কিছু গুণ আছে, অ্যান্টিজেনের মতো কিছু গুণ আছে। আর অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীরে অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য কিছু প্রোটিন তৈরি হয়, প্রোটিন, এগুলো এক ধরনের প্রোটিন, সেগুলো হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে অ্যান্টিজেনটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অংশ, অ্যান্টিজেন অ্যান্টিবডির রিঅ্যাকশন। কিন্তু আমাদের শরীরে নরমালি কিছু কিছু জিনিস অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তার ভিতরে একটা হচ্ছে ওই যে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার যে সারফেসটা আছে, মানে উপরের যে কাভারিংটা আছে রক্তের রক্তকণিকাটার, সেটারও একটা অ্যান্টিজেনিক প্রপার্টি থাকে বা হ্যালো স্যার। জি বলেন। হ্যালো স্যার, একটা প্রশ্ন ছিল। জি বলেন। মানে হাই ব্লাড প্রেশার মানে সিস্টোলিক আর ডায়াস্টোলিক কত বাড়তে থাকলে বা কম থাকলে একজন রোগী স্ট্রোক করতে পারবে? হ্যাঁ, কি করতে পারবে? মানে স্ট্রোক করার সম্ভাবনা থাকে হাইস্টোলিক, সিস্টোলিক আর ডায়াস্টোলিক কত থেকে কত থাকলে মানে একজন রোগী স্ট্রোক করে? সেটা তো ডিপেন্ড করবে এক একজন ব্যক্তির উপর, মানে এক একজন ব্যক্তির ক্ষেত্রে সেটা আলাদা আলাদা হবে। মানে এটা কোনো অ্যাবসলিউট ভ্যালু নাই যে এত হলেই আমি বলে দিব যে তার স্ট্রোক করার সম্ভাবনা আছে। তবে হাই প্রেশার থাকলে স্ট্রোক করার সম্ভাবনা আছে, সেটার কোনো মানে নির্দিষ্ট ইয়া নেই, মানে নির্দিষ্ট যে ভ্যালু আছে এরকম না, এক একজন ব্যক্তির ক্ষেত্রে সেটা এক এক রকমের হতে পারে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে এটা স্যার স্ট্রোক তো শুধু আর প্রেশারের মধ্যে হয় না। হ্যাঁ, স্ট্রোক শুধু প্রেশারের কারণে হয় না, হাই প্রেশারের কারণে হইতে পারে বা অন্য বিভিন্ন কারণে হইতে পারে। জি স্যার। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটা কথা বললাম, যে অ্যান্টিজেনের জন্য মানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি হচ্ছে ভালোবাসা, এরা একসাথে হলে সমস্যা হয়ে যায়। সমস্যা মানে কি, ওই জায়গায় জমাট বেঁধে যায়, যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডি এক জায়গায় হলে। এই জন্য রক্তের গ্রুপিং করার সময় আমরা এই প্রপার্টিটা ব্যবহার করি। যেমন আমাদের লোহিত রক্তকণিকার যে ওয়ালটা আছে, এইটার অ্যান্টিজেনিক গুণ থাকে বা অ্যান্টিজেনিক কিছু গুণাগুণ থাকে। তো আমরা কি করি, যখন রক্তের গ্রুপিং করি, হ্যাঁ, না ওইটা আলাদা। তাহলে এটা ধরেন লোহিত রক্তকণিকা একটা, হ্যাঁ, লোহিত রক্তকণিকার যে সারফেসটা বললাম ওয়ালটা, এটা কিছু অ্যান্টিজেনিক গুণ থাকে। এখন আমরা রক্তের গ্রুপিং করার সময় যেটা করি, বাইরে থেকে আমরা অ্যান্টিবডি দেই। মানে আমি রক্তের একটা স্যাম্পল নিব, নিয়ে ওই আগার থাকে, কিছু মিডিয়া থাকে, মিডিয়ার মধ্যে আমরা যদি রেখে দিই ওখানে যদি আমি অ্যান্টিজেন দেই, অ্যান্টিবডি দেই, এখন যেই অ্যান্টিজেনটা এখানে আছে ওই অ্যান্টিবডিটা যদি আমি দেই, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে ওই রক্তটা জমাট বেঁধে যাবে।
মানে যেটা বললাম যে অ্যান্টিজেন অ্যান্টিবডি এক জায়গায় হলে রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হয়ে এটা জমাট বেঁধে যায় রক্তটা। এক এক জায়গায় অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন এক এক রকমের। যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে, এখন ভাইরাস বা বিভিন্ন ভাইরাসের ক্ষেত্রে এটা অন্য রকমের হয়। এই জন্য মানুষের এই যে ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে করোনা ভাইরাসে, কেন? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হওয়ার পরে সেখানে টিস্যু ধ্বংস হয়ে যায়, টিস্যু ডিস্ট্রাকশন হয়, আবার ওখানে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল পদার্থ রিলিজ হয়, হয়ে এইভাবে কারো কারো ক্ষেত্রে যাদের ইমিউনিটি কম আছে, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে বা লাংস আগে থেকে দুর্বল, ফুসফুস, তাদের টিস্যু গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মানে করোনা ভাইরাসের ক্ষেত্রে এটা হচ্ছে। এখন আমাদের রক্তের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনটা ব্যবহার করি। তাহলে যখন আমি বাইরে থেকে অ্যান্টিবডি দিব, হ্যাঁ, তখন আমি যেই অ্যান্টিবডিটা দিছি, এখন একজনের রক্তে যদি ওই সেম অ্যান্টিজেন থাকে তাহলে রিঅ্যাকশন হবে, মানে জমাট বেঁধে যাবে। তাহলে আমাদের রক্তের গ্রুপিং আমরা কি কি করি? এ গ্রুপ আছে, গ্রুপ বি, তারপরে আছে কি এ বি ও, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন করি না, প্রশ্ন বুঝতেছি না জিনিসটা। হ্যালো, জি হ্যাঁ। তাহলে আমাদের যে অ্যান্টিজেন গুলো থাকে, এটা হচ্ছে এ অ্যান্টিজেন থাকে, কোন কারো ব্লাড ওই রেড ব্লাড সেলের মধ্যে এ অ্যান্টিজেন থাকে, এ অ্যান্টিজেন। কারো থাকে হচ্ছে এ অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন, কারো থাকে বি অ্যান্টিজেন, মানে ওই সারফেসের মধ্যে বা ইয়ার মধ্যে। কারো আবার কোনো অ্যান্টিজেনই থাকে না, তখন সেটাকে আমরা কি বলি? ও, মানে কোনো অ্যান্টিজেন নেই। যার দুইটা থাকে তখন আমরা সেটাকে এ বি বলি। এখন আমি যে রক্তের গ্রুপ করব, এটার জন্য আমাকে কি করতে হবে? হ্যাঁ, নেগেটিভ পজিটিভ ওটা অন্য জিনিস, ওটা পরে আসছে। তাহলে এ গ্রুপ আমরা কখন বলবো? যখন আমি, আর এদের অ্যান্টিবডি গুলো হচ্ছে ছোট হাতের এ, ছোট হাতের বি, মানে এ এর অ্যান্টিবডি ছোট হাতের এ, বি এর অ্যান্টিবডি ছোট হাতের বি। এখন আমি একজনের রক্ত নিলাম, হ্যাঁ, স্যাম্পল নেওয়ার পরে সেখানে দেখা গেল যে আমি এ অ্যান্টিবডি দেওয়ার ফলে রক্তটা জমাট বেঁধে গেল, তার মানে সেখানে কি অ্যান্টিজেন আছে? এ অ্যান্টিজেন আছে, সেই জন্য এ অ্যান্টিজেন আর এ অ্যান্টিবডি রিঅ্যাকশন করে রক্তটা জমাট বেঁধে গেছে। তাহলে আমি বুঝে গেলাম তার রক্তের গ্রুপ হচ্ছে এ। আবার আমি একজনের রক্তের মধ্যে বি অ্যান্টিবডি দিলাম, এটা দিলাম, মানে আমরা কিন্তু অ্যান্টিবডি দিব, হ্যাঁ, এগুলা পাওয়া যায়। বি দেওয়ার ফলে দেখা গেল যে তার রক্তটা জমাট বেঁধে গেছে, তার মানে বুঝতে হবে তার রক্তের লোহিত রক্তকণিকার যে সারফেসটা আছে সেখানে অ্যান্টিজেনটা আছে বি, সেই জন্য বি আর বি অ্যান্টিজেন আর বি অ্যান্টিবডি রিঅ্যাকশন করে তৈরি এখানে রক্তটা জমাট বেঁধে গেছে, মানে রিঅ্যাকশন। তার মানে তার ব্লাডে আছে হচ্ছে বি অ্যান্টিজেন, তাহলে তার ব্লাড গ্রুপ হবে বি। কারো দেখা গেল যে এ দিয়েও জমাট বাড়ছে, বি দিয়েও জমাট বেঁধে গেছে, তার মানে তার দুইটা অ্যান্টিজেনই আছে, এও আছে বিও আছে, মানে দুইটা আলাদা আলাদা মিডিয়াতে নিব, একটাতে এ দিলে জমাট বেঁধে গেল, আবার আর একটাতে বি দিলেও জমাট বেঁধে গেল, তার মানে বোঝা গেল এখানে দুইটা অ্যান্টিজেনই আছে, তার মানে তখন তার ব্লাড গ্রুপ হবে এ বি। আবার একজনের রক্তের মধ্যে দেখা গেল যে স্যার অ্যান্টিজেন কি এ আর বি? অ্যান্টিজেন তিনটা আছে, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন আর ডি অ্যান্টিজেন। ডি অ্যান্টিজেনের কথা আমি পরে আসতেছি। ডি এর উপর নির্ভর করে আমরা পজিটিভ নেগেটিভ ইয়া করব আর কি। ওইটা পরে আসতেছে পরে, ঠিক আছে? কারো কারো দেখা গেল যে আমি দুইটা এখানে রক্ত নিলাম, এখানেও রক্ত নিলাম, দুই জায়গায় রক্ত,
নিয়ে এখানে এ অ্যান্টিবডি দিলাম, এখানে বি অ্যান্টিবডি দিলাম, কিন্তু কোনোটাতেই কোনো জমাট বাঁধলো না। তার মানে বোঝা গেল তার কোনো অ্যান্টিজেন নাই, এও নাই বিও নাই। ঠিক আছে, তাহলে ওর রক্তের গ্রুপ হচ্ছে ও, মানে সেখানে কোনো এ বা বি কোনো অ্যান্টিবডি অ্যান্টিজেন নাই। ঠিক আছে, তার রক্তের গ্রুপ তাহলে কি হলো ও। এখন আমরা আসবো আরেকটা অ্যান্টিজেন আছে ডি অ্যান্টিজেন, বা ওইটা আরেকটা নাম হচ্ছে আরএস ফ্যাক্টর বা রেসার্চ ফ্যাক্টর বলে, ওইটাও একটা অ্যান্টিজেন। তার মানে আমাদের এই যে লোহিত রক্তকণিকার একটা মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে 3 ধরনের অ্যান্টিজেন থাকতে পারে। একটা হচ্ছে এ, বি, আর একটা হচ্ছে ডি। ডিটাকে বলা হয় আর এইচ ফ্যাক্টর। এই ডি এর উপর নির্ভর করে আমরা পজিটিভ নাকি নেগেটিভ সেটা বের করি। এখন ডি এর বিরুদ্ধে তাহলে আমরা কি দিব, অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে, অ্যান্টি ডি দিব, এটা হচ্ছে অ্যান্টিবডি। ডি এর বিরুদ্ধে অ্যান্টিবডি হচ্ছে কি, অ্যান্টি ডি। তাহলে কারো যদি অ্যান্টি ডি দেওয়াতে জমাট বাঁধে, তাহলে আমাদের মোট স্যাম্পল নিতে হবে 3টা, 1 2 3, 3টা মিডিয়ায় 3টা দিব। একটাতে এ দিব, মানে এ অ্যান্টিবডি দিব, একটাতে বি অ্যান্টিবডি দিব, একটাতে অ্যান্টি ডি দিব। তাহলে এ দেওয়াতে যদি এখানে জমাট বেঁধে যায়, তাহলে আমরা বুঝে গেলাম এর ব্লাড গ্রুপ এ। এখন পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখার জন্য আমরা এখানে অ্যান্টি ডি দিব আর একটাতে, আর এখানে বি দিলাম, বি দেওয়াতে জমাট বাঁধলো না, তার মানে ও বি না শিওর। এ দেওয়াতে জমাট বাঁধছে, তার মানে সে এ, শুধু এ। আর অ্যান্টি ডি দেওয়াতে সেটা জমাট বেঁধে গেছে, তার মানে সেখানে ডি অ্যান্টিজেন আছে। ডি অ্যান্টিজেন থাকলে সেটা হচ্ছে প্লাস, তাহলে ওর রক্তের গ্রুপ হলো এ পজিটিভ। আর একজনে দেখা গেল এইটাও জমাট বাঁধছে, তাহলে তার বিও আছে, তার মানে তার ব্লাড গ্রুপ হবে এ বি পজিটিভ। আর একজনের দেখা গেল যে একটাও জমাট বাঁধে নাই, এটাও বাঁধে নাই, এটাও বাঁধে নাই, মানে কোনোটাতেই জমাট বাঁধলো না, তাহলে তার ব্লাড গ্রুপ কি হবে, এও নাই বিও নাই, তার মানে ও পজিটিভ। ও ও। হবে। আবার অ্যান্টিডি দেওয়ার ফলেও জমাট বাঁধে নাই, তার মানে কি ডিও নাই, তাহলে এর হচ্ছে ও নেগেটিভ। ও নেগেটিভ। ঠিক আছে, ডি না থাকলে তখন নেগেটিভ, ডি থাকলে পজিটিভ, শেষ। এ অ্যান্টিজেন থাকলে এ, বি থাকলে বি। বোঝা গেছে? জি স্যার। এগুলা আপনাদের ওই যে স্যার, এখানে আছে অফিসের মধ্যে, এগুলা নাকি আছে, মানে যখন সরাসরি প্যাথোলজি যখন পড়ানো হবে, প্যাথোলজি সাবজেক্টটাতে এটা প্র্যাকটিক্যালি দেখানো হবে আর কি, কিভাবে ব্লাড প্রেশারটা এই মানে ব্লাড গ্রুপিংটা করা হয়। স্যার হ্যাঁ, বুঝে গেল স্যার, সেটা আরেকবার বলা দরকার ছিল। আরেকবার বলা দরকার ছিল না? আচ্ছা ঠিক আপনি আছে, স্যার এমনি আরেকবার বললে ভালো হয়। তাহলে আমাদের এই হলো, ধরেন এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে, জি স্যার। লোহিত রক্তকণিকার চারদিকে একটা কি আছে, ওয়াল আছে না? জি। এই ওয়ালটার কিছু অ্যান্টিজেনিক গুণ আছে, গুণ বা প্রপার্টি আছে। সেই জন্য আমরা যদি অ্যান্টিবডি ব্যবহার করি তাহলে এখানে ওই রক্তর কণিকাগুলো জমাট বেঁধে যায়। তাহলে কি কি অ্যান্টিজেন থাকে? 3 ধরনের, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, তবে সবগুলা থাকবে না, কারো একটা থাকবে, কারো দুইটাই থাকবে, কারো একটাও থাকবে না, আর একটা হচ্ছে ডি। এই হচ্ছে 3 ধরনের অ্যান্টিজেন। তাহলে আমরা এখন রক্তের গ্রুপ করব। রক্তের গ্রুপ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, এদের বিরুদ্ধে অ্যান্টিবডি গুলো কি কি? এ, বি এর জন্য বি স্মল বি, ডি এর জন্য অ্যান্টি ডি। ডি এর আরেকটা নাম কি বলছে? আরএস ফ্যাক্টর, অ্যান্টি। ঠিক আছে, এখন আসি আমরা গ্রুপিংটা কেমনে করব। গ্রুপিংটা হচ্ছে
আমি রক্তের স্যাম্পল নিব, এই একটা স্যাম্পল এখানে রাখবো, একটা স্যাম্পল এখানে রাখবো, আর একটা স্যাম্পল এখানে রাখবো। তাহলে কয়টা স্যাম্পল হবে? 3টা স্যাম্পল। এখন আমি তো জানি না এখানে রক্তের গ্রুপ মানে কি অ্যান্টিজেন আছে, এটা আমি জানি না, কিন্তু আমার কাছে অ্যান্টিবডি আছে, মানে আমার কাছে এ অ্যান্টিবডিও আছে, এও আছে, বিও আছে, অ্যান্টিডিও আছে সাপ্লাই। এখন আমি এগুলো দিব, দিয়ে পরীক্ষা করব যে আসলে কোনটাতে জমাট বাঁধছে। তাহলে আমি এখানে এ দিলাম, হ্যাঁ, এ অ্যান্টিবডিটা দিলাম, এ অ্যান্টিবডি। যদি এখানে অ্যান্টিজেন এ থাকে তাহলে রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হলে এই জায়গায় যে রক্তগুলো আছে সেগুলো জমাট বেঁধে যাবে। তাহলে আমি বুঝে গেলাম যে এখানে এ অ্যান্টিজেন আছে। আবার আমি এখানে বি অ্যান্টিবডি দিলাম, যদি এখানে বি অ্যান্টিজেন থাকে তাহলে এটাও জমাট বেঁধে যাবে, জমাট বাঁধ। আমি এইখানে দিব হচ্ছে অ্যান্টি ডি, অ্যান্টি ডি দিলে যদি ডি থাকে তাহলে এটা জমাট বেঁধে যাবে, ঠিক আছে, জমাট বেঁধে যাবে। তাহলে 3টে যদি জমাট বাঁধে তাহলে আমাদের বোঝা গেল যে ওই ব্যক্তির রক্তে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, ডিও আছে। তাহলে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ, এ এবি পজিটিভ, বি, এটা হলো পজিটিভ, ঠিক আছে। এই কারো দেখা স্যার, গেল স্যার এ তে আছে, বি তে আছে রক্ত জমাট, যদি ডি তে না থাকে সেটা হবে তাহলে এবি নেগেটিভ না স্যার? নেগেটিভ, হ্যাঁ এবি নেগেটিভ, মানে এ ডি এর উপর নির্ভর করে পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা নির্ণয় করব। ডি যদি থাকে তাহলে সেটা পজিটিভ, না থাকলে নেগেটিভ। তাহলে কারো যদি এইটাতে জমাট বাঁধলো না, মানে এখানে বি দিলাম, তো বি দেওয়ার পরে এখানে কোনো এখানে জমাট বাঁধলো কিন্তু এখানে জমাট বাঁধলো না, তার মানে এর রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। এ পজিটিভ, আবার এখানে জমাট বাঁধলো এখানে বাঁধলো না, তাহলে বি পজিটিভ, বি পজিটিভ। আবার এখানে আর এখানে যদি কোথাও কোনো জমাট বাঁধলো না, না বাদলে তার মানে এটা হচ্ছে ও, ও পজিটিভ। তাহলে ও পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ। এখন আসি আমাদের শরীরে, এখন কথা হচ্ছে যার শরীরে এ অ্যান্টিজেন থাকে, হ্যাঁ, তার শরীরে নরমালি বি অ্যান্টিবডিটা থাকে, বি অ্যান্টিবডিটা থাকে, কিন্তু এ থাকে না। এ থাকে না কেন? কারণ এ থাকলে তো তার রক্ত সব নষ্ট হয়ে যাবে নরমালি। বুঝলাম না স্যার। মানে ধরেন আমার রক্তের গ্রুপ হচ্ছে এ, তাহলে আমার শরীরে অ্যান্টিবডি থাকবে বি, এ অ্যান্টিবডিটা থাকবে না। কেন থাকবে না? কারণ এ অ্যান্টিবডি যদি থাকতো নরমালি, তাহলে এ অ্যান্টিবডি আর এ অ্যান্টিজেন মিলে রিঅ্যাকশন করে আমার শরীরে যত রক্ত আছে সব জমাট বেঁধে যেত। সেজন্য যার রক্তের গ্রুপে তার অ্যান্টিবডি থাকে বি, যার রক্তের গ্রুপ বি তার অ্যান্টিবডি থাকে এ, ঠিক আছে। আর যার ও মানে কি, এও নাই বিও নাই, তার মানে তার দুইটা অ্যান্টিবডি আছে, এ বি দুইটা অ্যান্টিবডি আছে। তাহলে জিনিসটা আমি একটু লিখি, এটা হচ্ছে ব্লাড গ্রুপ, হ্যাঁ, এই ব্লাড গ্রুপ যার এ, ভালো হয়েছে বেশি, দেখা যাচ্ছে না, হ্যাঁ আপনারটা দেখা যাচ্ছে না, আমরা দেখতেছি এটা। বোর্ড দেখা যাচ্ছে না, বোর্ড দেখা ব্লাড গ্রুপ।
ব্লাড গ্রুপ যার এ, হ্যাঁ, যার ব্লাড গ্রুপ এ, আর অ্যান্টিজেন কোনটা থাকবে? অ্যান্টিজেন থাকবে এ, অ্যান্টিবডি থাকবে কি? অ্যান্টিবডি থাকবে তার বি। ঠিক আছে, যার ব্লাড গ্রুপ বি তার অ্যান্টিজেন কোনটা থাকবে? বি থাকবে। অ্যান্টিবডি থাকবে এ থাকবে এ। যার ব্লাড গ্রুপ এ বি তার অ্যান্টিজেন থাকবে এ বি, দুইটাই থাকবে, তার কোনো অ্যান্টিবডি থাকবে না। অ্যান্টিবডি থাকবে না, অ্যান্টিবডি নাই, ফাঁকা। যার ব্লাড গ্রুপ ও তার কোনো অ্যান্টিজেন নাই, ফাঁকা, অ্যান্টিবডি থাকবে দুইটাই, এ থাকবে বি থাকবে। এই হচ্ছে কথা। তাহলে ব্লাড গ্রুপ আমাদের কি কি আছে? এ বি, এ বি ও। আর এখানে যার ব্লাড গ্রুপ ও তার তো এ অ্যান্টিবডি এ বি দুটাই থাকবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটাই থাকবে। আচ্ছা ঠিক আছে। এই আর পজিটিভ নেগেটিভ কিসের উপর ডিপেন্ড করতেছে? ডি এর উপর, ডি অ্যান্টিজেনের উপর। মানে ডি যার অ্যান্টিজেন। ডি বা আর এইচ ফ্যাক্টরটা থাকে তার হচ্ছে পজিটিভ, যার থাকে না সে হচ্ছে নেগেটিভ। এই মোটামুটি ব্লাড গ্রুপ। তা আমরা লিখিনি না লেখেন নাই? স্যার, লেখেন একটু এটা বাকি লেখেন। আছে স্যার। এদিকে এবি তে অ্যান্টিবডি কি দিয়েছেন যে? এ বি তে কোনো অ্যান্টিবডি নাই, এটা ফাঁকা রাখেন, কোনো অ্যান্টিবডি থাকে না, কারণ একটা থাকলেই তো ঝামেলা। যদি এ থাকে এ এর সাথে জিরো। রিঅ্যাকশন করবে, বি থাকলে বি এর সাথে রিঅ্যাকশন করবে, তার মানে রাখা যাবে না। আর ও পজিটিভে তাহলে অ্যান্টিবডি এ বি দুটোই থাকবে। হ্যাঁ, দুইটাই থাকবে। জি স্যার। বই দেওয়া আছে, মানে অনেকভাবে দেওয়া হয়েছে বইয়ে, এবি পদ্ধতি আর এইচ পদ্ধতি এখানে দেওয়া হয়েছে। ওই আরএইচ পদ্ধতি মানে হচ্ছে ওই যে ওইটা কি পজিটিভ নেগেটিভ নির্ণয় করাটা, ওইটা হচ্ছে আরএইচ পদ্ধতি। হ্যাঁ স্যার। আরো অনেকগুলো পদ্ধতি আছে, হ্যাঁ, ওগুলা সম্পর্কে এগুলা লাগেও না, পড়ারও দরকার নেই। মানে আমাদের দেশে পজিটিভ দিছে আরএইচ প্লাস বিই আর নেগেটিভ দিছে আরএইচ মাইনাস বিই, জাস্ট এতটুকু। ঠিক আছে, এগুলা জানলে হবে। আজকে তাহলে ব্লাড গ্রুপিং ছিল মেইনলি, আর একটা হচ্ছে ব্লাড প্রেশার কি জিনিস এটা সম্পর্কে একটু কথাবার্তা ছিল, আর বাকি সার্কুলেটরি সিস্টেমের টপিকসটা দেওয়া ছিল হালকা, মানে অর্ধেক যেটা ছিল সেটা আমি গতদিন বলছি, আবার আজকে শুরুতে রিভাইজ দিছি। এখন তাও সার্কুলেশনটা কিভাবে হচ্ছে ওইটা আমরা একটা ভিডিও দেখবো এখন। হ্যাঁ, আপনারা একটু ভিডিওটা দেখেন, তাহলে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপশন আসবে। মানে গত দিনে যারা ক্লাসটা করেছে বা আবার ভিডিও দেখেছে ক্লাসের, তাদের জন্য সুবিধা। স্যার এখন কি ভিডিওটা দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পারবেন। স্যার ভিডিওটা মানে আমাদের গ্রুপে দেওয়া হয় নাই? না, এটা আজকের লেকচারের সাথে থাকবে। স্যার এটা যদি গ্রুপে দেওয়া হয় এই ভিডিওটা আমাদের জন্য আরো ভালো হবে, আমরা সেটা স্যার ডাউনলোড করে নিতে পারবো। এটা ওই লেকচারের সাথে থাকবে, মানে লেকচারের ভিডিওটা আজকে দিবে না গ্রুপে, ওইখানে এটা দেওয়া থাকবে। দেখেন
স্যার ভিডিও স্লো করতেছে কেন? Capillaries join together to form veins. আমার শোনা যায় না। Isn't it a sophisticated তাহলে কি হলো? system? আবার শুরু থেকে দেন তাহলে, একদম শুরু থেকে দেন। The circulatory system comprises blood, blood vessels, and আমি the এখন heart. শুনতেছি না অবশ্য, সমস্যা নেই। The heart is the central organ for pumping the blood throughout the body. Heart is ভেন দিয়ে রক্ত আসতেছে, cardiac muscles. নীল বর্ণের গুলা দিয়ে দেখবেন যে হাড়ে রক্ত ঢুকতেছে, আবার লাল গুলা দিয়ে বের হয়ে যাচ্ছে। Liquid blood, এই ডিরেকশন তীর চিহ্ন গুলো দেখলে বোঝা যাবে। gases, waste, etc. along with it. The right upper এই যে atrium, সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা মাধ্যমে রক্ত রাইট এট্রিয়ামে আসলো, রাইট এট্রিয়াম থেকে চলে গেল রাইট ভেন্ট্রিকল। which is এই যে রাইট ভেন্ট্রিকল বা চলে গেল, কপাটিকা বন্ধ, কপাটিকা বন্ধ হলে এখন রক্ত কোথায় যাচ্ছে? via পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে গেল, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে গেল। সংকোচনের সময় দুইটা কাজ হয়, একটা হচ্ছে ফুসফুসে রক্ত যায়, আর একটা হচ্ছে অ্যাওর্টা দিয়ে বের হয়ে যায়। upper left chamber, তাহলে এখন আসতেছে, দেখেন লেফট এট্রিয়ামে রক্ত আসতেছে কোথা থেকে? ফুসফুস থেকে। which লেফট ভেন্ট্রিকলে গেল, লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়ে অ্যাওর্টা দিয়ে চলে যাচ্ছে বাইরে। is pumped into aorta, which is source many arteries which carries এই oxygen ঢুকতেছে, এই বের হয়ে যাচ্ছে। parts of body. Arteries get divided into এই যে লাল দিয়ে বের হয়ে গেল, where নীল দিয়ে আসতেছে। extension takes place. Capillaries আমরা ক্যাপিলারি পড়ছিলাম, এই যে ক্যাপিলারি, reach maximum cell. ক্যাপিলারির দুইটা অংশ, একদিকে ভেইন থাকে বা শিরা থাকে, আর একদিকে Join together to form veins. ধমনী থাকে। Isn't it a sophisticated system? আর আর ভিডিও গুলো আছে না আপনার, ওগুলো একটা দেখে যান। You can feel your heart thudding away every time you put your hand to your chest. But do you have any idea what's really going on in there? Or what keeps your heart ticking? Is it true?
Every day, your heart beats about 100,000 times, sending 2,000 gallons of blood surging through your body. Although it's no bigger than your fist, your heart has the mighty job of keeping the blood flowing through 60,000 miles of blood vessels that feed your organs and tissues. Food, water, and oxygen are essential for the existence of human life. Blood transports all এটা these হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে সংকোচন প্রসারণ blood vessels involves arteries. সিস্টল ডায়াস্টল সিস্টল ডায়াস্টল সিস্টল ডায়াস্টল হ্যাঁ লালগুলো আর্টারি বাকিগুলো ভেইন বা শিরা নীল বর্ণের গুলো আর এদিকে ক্যাপিলারি আমি বলছি যে কোষের কাছে গিয়ে ক্যাপিলারি হয়ে যায় ওই যে শাখা হইতে হইতে কত চিকন চিকন শাখা হয়ে গেছে Pumping system, and the heart is the pump, which is composed of muscle that pumps blood throughout the body, beating approximately এটা রক্তের চলাচল এর আগের ভিডিওটাতে এটা ভালো ছিল আর কি এখানে ওই দেখেন যে কপাটিকা যেগুলো আছে কপাটিকা গুলো দেখাইছে তাহলে এটা হলো রাইট এট্রিয়াম বা অলিন্দ left atrium, লেফট এট্রিয়াম the right ventricle, রাইট ভেন্ট্রিকল and the left ventricle. লেফট ভেন্ট্রিকল ঠিক আছে মাঝখানে ওই কপাটিকাটাকে কেটে দেখাইছে এই জন্য ওইটা দেখা যাচ্ছে ওই ধরনের There are 4 valves in the heart. These valves are tricuspid valve, ট্রাইকাসপিড ভালভ mitral বাম পাশে ডান পাশে যেটা আর বাম পাশে যেটা মাইট্রাল ভালভ aortic valve, অ্যাওর্টাতেও ভালভ থাকে আবার পালমোনারি আর্টারি ভেইন এগুলোতেও থাকে এই যে পালমোনিক ভেইন এটা পালমোনারি these valves আর্টারিতে থাকে valves. Now you have seen the structure of the heart. Let us find out how it works. Blood becomes oxygen rich by absorbing oxygen in the lungs. The function of the heart starts when oxygenated blood is carried from the lungs to the left atrium of the heart by the pulmonary veins. পালমোনারি ভেইন আমি বলছিলাম ব্যতিক্রম এটা ভেইন সব নীল বর্ণের কিন্তু এটা হচ্ছে লাল কারণ কি এরা দুই দিকে দুইটা দুইটা করে চারটা থাকে এরা ফুসফুস থেকে রক্ত নিয়ে আসে সেজন্য এরা হচ্ছে লাল বর্ণের নাম ভেইন কিন্তু কাম করে আর্টারির মতো When the left ventricle contracts, the blood আর is এই রডগুলো কি আসতেছে নাকি ভেন্ট্রিকল আসতেছে লেফট ভেন্ট্রিকল অ্যাওর্টা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে বের হয়ে যাচ্ছে অ্যাওর্টা দিয়ে দেখেন পুরো শরীরে বের হয়ে যাচ্ছে এই যে parts of the body. পুরো শরীরে যত আর্টারি আছে সবগুলোতে গেল The arteries এই যে ক্যাপিলারিতে আসলো ক্যাপিলারি থেকে এখানে ক্যাপিলারিটা কোষের চারদিকে থাকে তাহলে কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড গুলো তৈরি হলো এগুলো এখন বের হয়ে আসবে এই যে আর রক্তটা ঢুকে গেল এই যে রক্ত আবার ব্যাক করতেছে ভেইন দিয়ে কোথায় যাবে এখন এই যে সুপ্রিয় ভেনা কেভা নিচের দিকে ইনফিরিয়র ভেনা কেভা গিয়ে that carry deoxygenated blood to heart. রাইট এট্রিয়ামে ঢুকলো The deoxygenated blood from different parts of body enters the upper right chamber of the heart, এই which যে is called the right atrium. দেখছেন নীল রক্ত মানে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত আসলো এট্রিয়াম থেকে কপাটিকা খুললো খুলে ভেন্ট্রিকলে গেল Which contracts with the expansion of the right ভেন্ট্রিকল থেকে এখন চলে যাবে কোথায় পালমোনারি আর্টারি দিয়ে then contracts পালমোনারি আর্টারিতে ঢুকতেছে ঢুকে যে উপর দিক দিয়ে চলে যাচ্ছে ফুসফুসের মধ্যে the pulmonary artery carries এই the হলো পালমোনারি আর্টারিতে আলাদা করে দেখা যায় deoxygens for oxygenation. The lungs ডিঅক্সিজেনেটেড মানে কি মানে যেখানে অক্সিজেন নাই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত into the heart এই যে পালমোনারি ভেইন দিয়ে আসতেছে অক্সিজেনেটেড মানে অক্সিজেন যুক্ত and starts the circulatory cycle all over again. শেষ এটা মোটামুটি এই দুইটা ভিডিও থাক ক্লাস শেষ মোটামুটি এখন কারো কোনো প্রশ্ন থাকলে 2-1 মিনিটে করতে পারেন অবশ্য মাঝখানে অনেকগুলো প্রশ্ন হয়েছে অন্যান্য ক্লাসগুলোর চাইতে স্যার আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে
হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার অ্যান্টিবডিটা আসলে কি? অ্যান্টিবডি বললাম যে অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন আর কি, এগুলো নরমালি আমাদের শরীরে থাকে। আর যাদের তো এ বি অ্যান্টিজেন আছে তাদের তো অ্যান্টিবডি তো থাকে না, তাহলে তাদের কিভাবে কি? তাদের তো দরকার নাই এটা। শরীরে আরো অনেক অ্যান্টিবডি আছে, যেগুলা বিভিন্ন ধরনের অ্যান্টিবডি আছে। এটা তো শুধু ব্লাড গ্রুপিং এর জন্য আমরা ব্যবহার করলাম, আরো বিভিন্ন ধরনের অ্যান্টিবডি আছে, হ্যাঁ, যেগুলা জীবাণু ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, আবার তৈরি হয়, যেমন আমরা ভ্যাকসিন যখন দিই, হ্যাঁ, ভ্যাকসিন দিলে কিন্তু অ্যান্টিজেনটাই ঢুকাই দেওয়া হয়, মানে যে অ্যান্টিজেনটার কোনো ক্ষতিকর প্রভাব থাকে না শরীরের ভিতরে, ওই ধরনের অ্যান্টিজেন শরীরে ঢুকাই দেওয়া হয়। কেন ঢুকাই দেওয়া হয়? যাতে অ্যান্টিবডি তৈরি হয় ওর বিরুদ্ধে। তো অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলে পরবর্তীতে যখন ওই ধরনের ভাইরাস আবার আক্রমণ করে, তখন আমাদের অ্যান্টিবডি কিন্তু আমরা আগে থেকে তৈরি করে রাখলাম, ওইটা তখন ওই অ্যান্টিবডি অ্যান্টিজেনটাকে ধ্বংস করে। ঠিক আছে স্যার থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া তো একটা রোগ আর কি, ব্লাডের রোগ। এখানে ওই আমাদের হিমোগ্লোবিন যে তৈরি হয়, হিমোগ্লোবিন তৈরির কিন্তু প্রক্রিয়া আছে অনেক বড়, এটা ওইখানে ঝামেলা হয় আর কি, হিমোগ্লোবিন তৈরিতে একটু ঝামেলা। তখন হিমোগ্লোবিন যদি ঠিকমতো তৈরি না হয়, সেই ক্ষেত্রে রক্তের কোষগুলা, যেমন আমাদের আরবিসি 120 দিন সাধারণত বাঁচে, তখন 120 দিন বাঁচে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তখন ওই রক্ত শূন্যতা দেখা দেয়। এটা হচ্ছে থ্যালাসেমিয়া। আর রক্ত যখন তাড়াতাড়ি নষ্ট হয়, ওইটাকে ধ্বংস করার জন্য আমাদের একটা স্প্লিন আছে, প্লিহা আছে, হ্যাঁ, লিভার আছে, এগুলা ধ্বংস করে, মানে নষ্ট করার জন্য। কারণ নষ্ট জিনিস শরীরে রাখা যায় না, এগুলাকে নষ্ট করে বের করে ফেলতে হয়। তো এগুলাকে বের করতে গিয়ে লিভার স্প্লিন বেশি কাজ করে, তখন এগুলা বড় হয়ে যায়, পেটে চাকা হয়, লিভার বড় হয়, এই আর কি। আর আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ব্লাড প্রেশার মাপি, হ্যাঁ, তখন এখানে একটা মনে করেন উপরটা হচ্ছে যে একটা উপরের প্রেশার আছে আর একটা হচ্ছে নিচে, দুটো হিসাব করি না? হ্যাঁ, ওখানে আর একটা পালস হিসাব করে, এটা কোনটা? ও পালস তো হাতে দেখবে আর কি, পালস হাতে দেখা যায়, হাতে এটা আলাদা। পালসটা হচ্ছে আমাদের হার্টবিট আর কি, মানে হার্ট সেকেন্ডে কয়বার। আমরা পালসটা কিভাবে বুঝবো? পালস ওই যে হাতে দেখতে হবে, অথবা পালস অক্সিমিটার পাওয়া যায়, আঙুলে লাগাই দিলে পাওয়া যাবে। হাতে দেখবেন, হাতের যদি মধ্যে আমাদের প্রেশারটা একটু নরমাল আছে কিন্তু পালসটা বেড়ে গেছে, তখন কি করা যাবে? পালস তো বিভিন্ন কারণে বাড়তে পারে। ধরেন কেউ এখন এটা কোনো সমস্যা আছে কিনা? না, সমস্যা থাকতে পারে, আবার নরমালিও বেশি থাকতে পারে। কেউ দৌড়াদৌড়ি করে আসলো, তার পালসটা এমনি বেশি থাকবে, বা কেউ টেনশন করতেছে, বা কেউ গরম পানি খাইছে, কারো জ্বর এখন, তার পালস এমনি বেশি থাকবে। স্যার এখানে বইয়ে দেওয়া আছে পালস পালস অনুভব করা হয় ধমনী গাত্রে। হ্যাঁ, ওই হাতের ধমনীর মধ্যে দেখতে হবে। আর উদ্দেশ্য হচ্ছে পালস হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়, হাতে দেখা যায়, পালস অক্সিমিটার দিয়ে দেখা যায়, পালস অক্সিমিটার আছে একটা। পালস দেখে হৃদস্পন্দনের গতি নির্ণয় করা হয়। হ্যাঁ, মানে মিনিটে আমাদের হার্টটা কতবার সংকোচন প্রসারণ হচ্ছে, সেইটা সাধারণত পালস থেকে মানে একটা ধারণা পাওয়া যায়। স্যার বাচ্চাদের পালস কত থেকে কত থাকবে? বাচ্চাদের বেশি থাকে, 140 পর্যন্ত তাদের নরমাল। আর আমাদের সময় অ্যাডাল্টদের থাকে তো 140 থাকে, অনেক সময় আর চেয়ে বেশিও থাকে, কমও থাকে। এমনি স্বাভাবিক কত থাকে নরমাল? স্বাভাবিক হচ্ছে আপনার ধরেন যে স্বাভাবিক তো এক্সাক্ট বললে 72, মানে প্রতি মিনিটে আমাদের হার্ট সাধারণত 72 বার ইয়া করে, কিন্তু এমনিতে 100 পর্যন্ত নরমাল ধরা হয়। 100 বেশি হলে তখন এগুলো টার্ম আছে, ট্যাকিকার্ডিয়া আছে, ব্র্যাডিকার্ডিয়া আছে। ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট রেট কমে যাওয়া, ট্যাকিকার্ডিয়া মানে বেড়ে যাওয়া, মানে 100 বেশি হলে সেটা ট্যাকিকার্ডিয়া। আবার এদিকে আপনার 60 কম হলে ব্র্যাডিকার্ডিয়া। নরমাল রেঞ্জটা সাধারণত আপনার 60 থেকে 100 পর্যন্ত।
অ্যাডাল্টের। আর বাচ্চাদের ক্ষেত্রে 140 পর্যন্ত নরমাল, বেশি হলে বেশি। মানে বিপি প্রেশার মাপার সময় আমাদের সব সময় থাকে নাকি 110 আর নিচেরটা 70 বা 80 থাকে। যদি অনেক সময় কমে গেলেও বা খারাপ লাগে বা বেড়ে গেলেও খারাপ লাগে না? হ্যাঁ, বেড়ে গেলেও খারাপ লাগতে পারে, কমে গেলেও খারাপ লাগে। স্যার প্রেশার তো দুই রকম। এমনি স্বাভাবিক কি 110ই থাকে? না, ওই যে রেঞ্জ একটা দিছি না, বলছি না উপরে 100 থেকে 140 পর্যন্ত অনেকের নরমাল ধরতে হবে, আবার নিচে 60 থেকে 90 পর্যন্ত নরমাল ধরতে হবে। 100 হলেও আমরা খুব একটা চিন্তা করি না। 70 থেকে কমে গেলে বা 100 থেকে কমে গেলে বেশি খারাপ লাগে, 170 অথবা 100 থেকে নিচে গেলে। স্যার হাই প্রেশার লো প্রেশারের লক্ষণগুলো কি ধরনের হবে? লো প্রেশারের লক্ষণ হচ্ছে যে ধরেন আপনি ওই বসা থেকে উঠলে মাথা ঘুরবে, এগুলো আমরা যখন ব্লাড প্রেশার মানে প্রেশারের অ্যাবনরমালিটি নিয়ে পড়বো তখন এগুলো আসবে। এখন তো ফিজিওলজি পড়তেছেন। আর কারো প্রশ্ন আছে? না আমি শেষ করব। স্যার কমল স্যার, আমার একটা প্রশ্ন আছে। জি হ্যাঁ। অ্যান্টিজেন হচ্ছে একটা জীবাণু? না না, সবসময় জীবাণু না। তাহলে মানে অ্যান্টিজেনের সংজ্ঞাটা এইভাবে বলে যে যারা অ্যান্টিবডির সাথে রিঅ্যাকশন করে সেটা হচ্ছে অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি হচ্ছে সাধারণত এক ধরনের প্রোটিন। অ্যান্টিবডি কি বডির মধ্যে অবস্থান করে? আলটিমেটলি বডির মধ্যেই থাকে অ্যান্টিজেন, অ্যান্টিবডি। হ্যাঁ, বডিতেই এটা তৈরি হয়। মানে অ্যান্টিবডি কি অ্যান্টিজেনকে বাধা দেয়? বাধা না, মানে এরা দুজন রিঅ্যাকশন করে, মানে দুইজন রিঅ্যাকশন করলে মানে একটার সাথে আরেকটা কি বিক্রিয়া হয়, একটা বলতে গেলে বিক্রিয়া ধরনের হয়, হইলে ওই জায়গায় একটা রিঅ্যাকশন হয়। সেখানে ওই যেমন আমরা দেখলাম যে আরবিসি কোষ, হ্যাঁ, বা লোহিত রক্তকণিকা, ওইখানে যদি এ অ্যান্টিজেন থাকে, আমরা যদি এ অ্যান্টিবডি দেই, তাহলে এই দুইটার মধ্যে একটা রিঅ্যাকশন হবে, বিক্রিয়া হবে, হলে ওই কোষটা নষ্ট হয়ে যায়। কোষটা নষ্ট হয়ে গেলে আমরা ওই রক্তটা জমাট বেঁধে যায় আর কি। এইটা দেখেই বুঝে ফেলি যে আসলে ওইখানে এ অ্যান্টিজেন ছিল। মোটামুটি প্রক্রিয়াটা এরকম, কিন্তু এই বিষয় অনেক বড়। অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে একটা সাবজেক্ট আছে মাইক্রোবায়োলজিতে, একটা বড় ধরনের এটা বোঝা যাচ্ছে না স্যার, স্পষ্ট করে বোঝা যাচ্ছে না আপনার। স্যার অ্যান্টিজেনটা হচ্ছে মানে আমাদের শরীরে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলা প্রয়োজন, আবার যেগুলো মানে এক প্রকার ভাইরাসের মতো। হ্যাঁ, বাইরে থেকে যদি ভাইরাস ঢোকে সেটাকেও আমরা অ্যান্টিজেন বলবো। আবার শরীরেও কিছু কিছু জিনিস অ্যান্টিজেন হিসেবে কাজ করে। যেমন আমরা বললাম যে আমাদের লোহিত রক্তকণিকার যে ওয়ালটা, সেটারও কিছু অ্যান্টিজেনিক গুণ থাকে। হ্যাঁ, কারো এ অ্যান্টিজেন থাকে, কারো বি অ্যান্টিজেন থাকে। তো তার যাদের এ অ্যান্টিজেন থাকে এগুলা দেওয়াই আছে আর কি, আল্লাহ প্রদত্ত। তার কিন্তু ওই এ অ্যান্টিবডিটা দেওয়া নাই, থাকলে তো সমস্যা হয়ে যেত, ব্লাড জমাট বেঁধে যেত। এখানে একটা কথা আছে স্যার, বাংলাদেশের প্রায় 85% লোকের অ্যান্টিজেন আছে। 85% লোকের অ্যান্টিজেন আছে মানে এখানে কথা হচ্ছে এ বা বি, এ বি যে কোনো অ্যান্টিজেন থাকে। মানে মোট কথা হচ্ছে ও ও মানে ও গ্রুপের রক্ত, এখানে বলছে যে ও মানে ওতে কি কোনো অ্যান্টিজেন থাকে না, ঠিক আছে? তার মানে ও গ্রুপের রক্ত কম থাকে। এই 95%ই হচ্ছে এ, এ বি বা এ বি এরকম। এই কথাটা বোঝানো হয়েছে এইটা দ্বারা। ও আচ্ছা। স্যার বাচ্চাদেরকে যে টিকা দেয় স্যার, এটা নিয়ে স্যার অনেকে অনেক মতবাদ, অনেকে অনেক কিছু বলেছে, সেই সম্পর্কে আপনি কি বলবেন? টিকা তো বললাম যে টিকাতে হচ্ছে আমরা যেটা দেই অ্যান্টিজেনটাকে নিষ্ক্রিয় করে ঢুকাই দেওয়া হয়। যেমন আপনি ধরেন যক্ষা, হ্যাঁ, যক্ষার টিকা দেওয়া হয়, তাহলে যক্ষার যে অ্যান্টিজেনটা আছে ওইটাকে নিষ্ক্রিয় করে শরীরে ঢুকাই দেওয়া হয়। তো বডি এটাকে চিনে ফেলে, চিনে একটা অ্যান্টিবডি তৈরি করে ওর বিরুদ্ধে, ওইটা শরীরে জমা থাকে। যখন যক্ষা ঢোকে শরীরের মধ্যে পরবর্তী টাইমে, তখন ওই অ্যান্টিবডি ওই যক্ষার জীবাণুটাকে বা অ্যান্টিজেনটাকে ধ্বংস করে। টিকার উদ্দেশ্য মেইনলি এইটাই। আবার অনেক সময় কোনো কোনো টিকা আছে যেটাতে সরাসরি অ্যান্টিবডি ঢুকে দেওয়া হয়। এই দুই ধরনের টিকা আছে, এগুলো পরবর্তীতে যখন মেডিসিন পড়ানো হবে তখন এগুলো আলোচনা হবে। ঠিক আছে, আমরা আজকের মতো শেষ করি।
ঠিক আছে, ওকে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আসসালামু আছে, আলাইকুম। সালাম স্যার আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। না ও আমি একটু রোববারে একটু ঝামেলা আছে, রোববারে করতে গেলে সকালে করতে হবে অথবা সোমবারে করতে হবে কাজটা। এটা একটু আপনি কথা বলুন। হয়তো নাই, শুনে না। শনিবার যাইবে, শনিবারেও আমার বিকালে ডিউটি, এই 2 দিন ডিউটি করে আছে, টানা 2 দিন বিকালে সোম আর বুধবার, সোম আর বুধবার। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আপনাদের আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আগামী সপ্তাহে আপনাদের ক্লাস শিডিউল একটু সামান্য পরিবর্তন হবে। হ্যাঁ, আপনাদের রবিবারে ক্লাসটা সোমবার হবে আর বৃহস্পতিবারে ক্লাসটা বুধবার হবে। জি স্যার। বুঝছেন সবাই? একই টাইমে তো হবে না? সেম টাইম। শুধু আগামী সপ্তাহের জন্য আপাতত, যেহেতু এই পরের সপ্তাহ হয়তো কোরবানিও চলে আসতেছে, এটা জানাবো। জাস্ট আগামী সপ্তাহে আমরা সোম এবং বুধবার, রবি বৃহস্পতিবারের পরিবর্তে সোমবার এবং বুধবার আপনাদের ক্লাস নেওয়া হবে, যদিও গ্রুপে উইথ মেসেজে জানাই দেওয়া হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।